বইমেলার প্রাঙ্গণটা এমনই যে প্রাঙ্গণে আসলে কখনো প্রাঙ্গণটাকে কবিতার মতো মনে হয়, কখনো গানের মতো মনে হয়। এবং আজ আমরা যার সাথে কথা বলবো তার কলম যখন সাদা কাগজে আঁকিবুকি কাটে, সেই পংক্তিমালাগুলো কখনো কবিতা হয়ে ওঠে, কখনো বা গান হয়ে ওঠে। আগামী প্রকাশনী নিবেদিত ২১-এর বইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবির সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব, আর আমাদের সাথে আছে মোহাম্মদ মাহবুবুল ইসলাম। প্রথমে আপনার কাছে আসলে যেটি জানতে চাইবো, আমরা আসলে শুরুতেই বলছিলাম যে এই যে বইমেলা প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণটা আমাদের কাছে মাঝে মাঝে কবিতার মতো মনে হয়। আপনি তো কবিতা লেখেন, আপনার কাছে জানতে চাই বইমেলাটা আপনার কাছে কেমন লাগে? বইমেলাটা আসলেই কবিতার মতো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো 1979 সালে আমি নিজে একটা স্টল দিয়েছিলাম। আমি একটা বইও প্রকাশ করেছিলাম, সেটার নাম ছিল রণধ্বনি। রণধ্বনি একটা চটি ম্যাগাজিন, তো সেটার প্রচ্ছদটা করেছিলেন রণবীর, আর আমি সম্পাদনায় ছিলাম। কিছু কবিতা ছিল, আমার একটা কবিতা ছিল লাল সালু কবিতাটা। তো বইমেলায় মনে হয় যে বইমেলা কখনো বৃদ্ধ হয় না, এখানে যারা আসে সবাই তরুণ। এবং আপনার একটি কবিতার বই আছে আমার হাতে, নাম হচ্ছে মানব ট্র্যাজেডি। হ্যাঁ, সীমান্ত সীমান্ত ভুজঙ্গ খেলা। আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, প্রথমেই আপনি মুখবন্ধে লিখেছেন, মানুষের চিন্তা ও কর্মে স্বার্থপরতার উপাদানের মাত্রাটা সীমাহীন বেড়ে আর সব কিছুকে মিলান করে মানুষ নিজেই দিন দিন মহাসংকটের দিকে ধাবিত হচ্ছে। এই যে মানুষ মহাসংকটের দিকে ধাবিত হচ্ছে, কেন আপনার এমনটি মনে হলো? কি কারণ তার? পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে নাকি নিজের উন্নতিটা নিজে করতে পারে, ঠিক সেরকম তার অবনতি ধ্বংসের জন্য তার নিজের কর্মই দায়ী হয় এবং দায়ী হয়ে আসছে। আমরা যদি ইতিহাসের পিছনের দিকে তাকাই, এটা সত্যতা পাব। অন্য কোনো প্রাণী পৃথিবীতে বাড়াবাড়ি করে না। তো মানুষের যে সবচেয়ে সমস্যাটা, সেটা হলো তার জ্ঞান যখন তার এই নিজের স্বার্থে, লোভে এবং নিজের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তখন এই জ্ঞানটা তার জন্য কাল হয়ে যায়। যে এই যে মানব ট্র্যাজেডি, সীমান্ত সীমান্ত ভুজঙ্গ খেলা, মানে আপনার কবিতার আদলে আসলে কি বার্তাটা আপনি দিতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন? আমি সেরকমই বলতে চাচ্ছি যে সীমান্তটা মানুষকে দুর্ভোগের মধ্যে টেনে নিচ্ছে, এবং এই সীমান্তের কারণে আমাদের পাসপোর্ট লাগে, পাসপোর্টে আবার এই ভিসার ব্যাপার আছে। তো ওই পারে তো আমার কোনো প্রয়োজন হতে পারে, সেটা যে কোনো দেশের হতে পারে। আমি যে মুক্তভাবে পৃথিবী বিচরণ করব, আমার এই সুযোগটা নাই। তো এমন একটা সময়, এমন একটা দিন হয়তো আসতে পারে যে আমাদের উত্তরপুরুষেরা হয়তো 500 বছর, 1000 বছর পরে আমাদেরকে বোকা মনে করবে, যারা এরকম করে নিজেরা কেমন একটা পিঞ্জরের মধ্যে ঢুকলো কেন, এটা তারা গবেষণা করবে। তো এই যে এই ছোট ছোট রাষ্ট্র হয়েছে, অনেক রাষ্ট্র, পৃথিবীর জোড়া রাষ্ট্র, এই রাষ্ট্রের কিভাবে হলো, কেন হলো, এটা একটা গবেষণার বিষয়। তো দেখা যাবে যে এই রাষ্ট্রগুলো হয়েছে নৃপতিদের, মানে রাজন্য যারা নাকি সেনাপতি, তারা যে পর্যন্ত যেতে পারছে সেখানে গিয়ে আটকে পড়ছে, তার ঘোড়া আর সামনে চলে না, এটা তার একটা রাজত্ব। এখানে ভাষা মানবে না, সংস্কৃতি মানবে না, আচার অভ্যাস মানবে না, প্রকৃতি মানবে না। সীমান্তে যেখানে দাঁড়িয়েছে সেইভাবেই কিন্তু রাষ্ট্রগুলোর সৃষ্টি হয়েছে। সীমান্ত প্রসঙ্গে যখন কথা হচ্ছিল মানব ট্র্যাজেডিতে, তখন আমার হাতে আপনার যে বইটি আছে, যত বাঁধ তত ফাঁদ। তো সেখানে আপনি বলতে চেয়েছেন যে অর্ধ শতাব্দী ধরে ভারত আমাদের দেশে বাঁধ নির্মাণ করে যাচ্ছে, কিন্তু এটার কোনো উপায় নেই। মানে এত মিটিং, মিছিল, স্লোগান এর বিরুদ্ধে হচ্ছে, কিন্তু উপায় নেই। সেই উপায়ের উত্তরই কি আপনি দিতে চেয়েছেন আপনার কবিতায়? বিষয়টা হলো যে আমরা যারা লেখালেখি করি, আমাদের কাছে উপায়টা একটা সাজেশন আকারে আসে কখনো কখনো, কিন্তু বেদনাটাই বেশি প্রাধান্য পায়। সেই বেদনাটা প্রকাশ করা হয়েছে বইয়ে। তো এই বেদনা থেকে পাঠক যদি উপায় বের করেন,
সেটাই আমাদের সার্থকতা। একই ধরনের কথা কিন্তু আপনি কাটামুন্ডুর আর্তনাদেও বলেছেন যে বুকের ভিতর ফুসফুস এবং হৃৎপিণ্ড তো আলাদা আলাদা, কিন্তু তারা একসাথে কাজ করে। তো মানুষও তেমন, আসলে যখন মানুষ একা হয়ে যায় তখন আসলে মানুষ তো আসলে সমষ্টিগতভাবেই থাকে এক। তাহলে মানে আপনি একই কথা বলেছেন সেখানেও, যে তারপরেও আমাদের মধ্যে বিভক্তি কেন আসে? কাটামুন্ডুর আর্তনাদ, তো কিসের কাটা, কার মুন্ডু কে কেটেছে, তাই না? একটু শুনতে কেমন যেন লাগে। এটার ব্যাপারটা হলো, যখন বিশ্ব 3 ভাগে বিভক্ত ছিল তখন ওই প্রথম বিশ্ব আর দ্বিতীয় বিশ্বের মধ্যে প্রতিযোগিতা চলত তৃতীয় বিশ্বকে নিয়ে, কি কে কিভাবে কার নিয়ন্ত্রণটা আনবে। সেই জন্য তারা কু করতে বারবার। সকালে আমেরিকায় কু করেছে, বিকালে রাশিয়ায় কু করিয়েছে, সোভিয়েত ইউনিয়ন। এই কুয়ের যে রাজনীতিটা ছিল এটাকেই প্রকাশ করা হয়েছে এই যে কাটামুন্ডুর আর্তনাদে। কাব্যিক করতে তার মুন্ডুটা কাটা পড়লো আর একটা কুতে, তখন সে মানে পরপারে গিয়ে আর্তনাদ করতেছে যে তুমি আমাকে একা পাঠাচ্ছ কেন, আমাকে যারা এই পথে নিয়ে আসলো তাদের জন্য আমি অপেক্ষা করছি। এই কাটামুন্ডু আর্তনাদ করতেছে তার দোসরদের জন্য, যারা মানে এখনো মরে নাই, হয়তো মরবে, হয়তো কাটা পড়বে। এটাই কাটামুন্ডুর আর্তনাদ। আচ্ছা, তাহলে কি আমাদের বরাদ্দের যে ভান্ডার সেখানে কি শূন্যতায় আছে? কারণ আমার হাতে একটি বই আছে যে বরাদ্দের শূন্য ভান্ডে, এই বইটি সম্পর্কে একটু জানতে চাই। এটা 80 শতকের বই। তো তখনকার সময়ে যেটা ছিল সেটা হলো আমাদেরকে সাহায্য দেওয়া হতো। এই সাহায্যটা ছিল এই কোরামিন দেওয়ার মতো, মানে জাস্ট বাঁচিয়ে রাখা। কারণ আপনি বাঁচিয়ে রাখলেই সে আমার উপর মাতাব্বরি করতে পারবে, আমাকে বাঁচিয়ে রাখলেই সে শাসন করতে পারবে, শোষণ করতে পারবে, ব্যবহার করতে পারবে। এই জন্য বরাদ্দের যে শূন্য ভাণ্ডে, মানে এমন বরাদ্দ দিত যে আমার ভাণ্ডার কোনোদিনই পূরণ হয় না, আমি শুধু শুধু ব্যবহৃত হচ্ছি। এইটাই এই বইয়ের থিমটা। এই যে আপনার যে কয়টি কবিতার বই নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে দেখলাম যে আপনার কলমের নিবে দেশ আছে, সীমান্ত আছে, সংকট আছে, কিন্তু আমরা কবি বললেই আসলে যেটা বুঝি সেখানে প্রেম এবং ভালোবাসাও থাকবে। তো আপনার কবিতায় প্রেম এবং ভালোবাসা কতটা আসে, আর কতটা দেশ, সীমান্ত কিংবা মানুষের দুঃখ কষ্ট? এখানে তো আমরা যে বইগুলোর কথা আলোচনা করলাম, সেই বইগুলোতে একেবারেই দেশের কথা, দশের কথা, স্বাধীনতার কথা, সীমান্তের কথা, নদীর কথা, মানুষের কথা। তার বাইরে এই কাব্যিক যে ওই প্রেম, যেটাকে বলা হয় সহজ ভাষায় প্রণয়, হৃদয়ের টান একজন মানুষের প্রতি আরেকজন মানুষের, সেটা আমার এই 1000 কবিতা যেটা এই গ্রন্থে আসছে, আমার প্রায় 4000-এর মতো গান আছে। সে বইয়েরই ভূমিকাটা আমি দেখছিলাম। ভূমিকাতে আপনি বলেছেন, মগজ থেকে বুক, বুক থেকে গলা, গলা থেকে কথা, রসনার পাল তুলে কথা হয়ে যায় ঠোঁটের অতিথি। এটা তো হৃদয়ঙ্গম করার বিষয়, কারণ ভাবটা তো হৃদয়ে আসে। হৃদয়ে আসার পরে এই ভাবটা প্রকাশ করার জন্যে এটা বেয়ে 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 গলা বেয়ে ঠোঁটে আসে। তখন ঠোঁট তাকে তখন সে ঠোঁটের অতিথি হয়ে গেল। হ্যাঁ, সে তো আসল জন্ম তো তার বুকে, হৃদয়ে বা ব্রেইনে। যদি সাইন্টিফিক্যালি বলেন ব্রেইনে জন্ম আর হৃদয়ে জন্ম। তো হৃদয় ঠোঁটে কোনো কিছুরই জন্ম হয় না, ঠোঁট একটা অতিথি হিসাবেই কাজ করে। এবং আপনি বলেছেন যে পৃথিবী আপনার জন্য নয়, আপনি পৃথিবীর জন্য। আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি যিনি, তার যে রচনাবলী আছে আমি পড়ার সুযোগ হয়েছে, উনি স্পষ্ট বলেছেন যে তুমি মানুষকে বলতে যে তুমি পৃথিবীর জন্যে নও, পৃথিবী তোমার জন্যে। তো পৃথিবীর কাছে আমরা অতিথি, আমরা এখানে আসছি, আমরা আবার চলে যাব। পৃথিবীর জন্মই হইতো না যদি আমি না আসতাম। আমি আসবো বলেই এই বাসর। আপনার প্রিয় গান? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের সবার প্রিয়। সেটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যখন ইন্ডিয়া ট্রেনিং দিই, আমরা একসাথে বন্ধুরা লাইন ধরে এই গানটা আমরা গেতাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
তিনি শেষ যে কথাটি বলছিলেন যে তার প্রিয় গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরাও সে একই কথা বলতে চাই। এই দেশটাকে আমরা ভীষণ ভালোবাসি এবং আমরা চাই এই দেশটার পাশাপাশি এই বইমেলাকে আপনারা ভালোবাসুন এবং বইকে ভালোবাসুন। সূচনা যদি শেষ করো। আজকের মতো বিদায় নিচ্ছি সেই প্রত্যাশা রেখে দেশকে ভালোবাসবেন এবং বইকে ভালোবাসবেন। আগামী প্রকাশন নিবেদিত 21-এর বইয়ে আগামীকাল আবারও দেখা হবে একই সময়।